কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শত বছর আগে লিখেছিলেন, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াও নারী মুক্তি নিয়ে সোচ্চার ছিলেন। নারীকে তার অধস্তন অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শত বছর পরও কি নারীরা পরাধীন নয়? বাংলাদেশের নারীরা অর্থনৈতিক ও সামাজিক নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের শিকার, বাদ যায় না নিজ গৃহেও। এমনকি গৃহস্থালী কাজকর্মেও জাতীয় অর্থনীতি কিংবা জিডিপির মাপকাঠিতে অমূল্যায়িত নারী। নারীর এই অমূল্যায়ন ও বৈষম্যের কারণ, জাগরণ ও প্রতিকার জানতে যমুনা টিভির বিশেষ আয়োজন চেনা মানুষের অজানা গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মৌসুমী আহমেদ লোপা। আর আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য, সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম ও অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারা কবির। জনাব শামসুল আলম এবং ফারা কবির, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই জনাব শামসুল আলম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্ন, সদ্য পাশ হওয়া বাজেটে নারীর গৃহস্থালীর সেবামূলক যে কাজ, সেটির নিয়ে কোনো বরাদ্দ রাখা হয়নি। এক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় সরকারের কাছে কোনো বাজেটারি সুপারিশ করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বরাদ্দ দেওয়ার একটি কাঠামো আছে বাজেটে। সেই বরাদ্দগুলো হয়ে থাকে খাত ভিত্তিক, মন্ত্রণালয় ভিত্তিক। কাজ ভিত্তিক বরাদ্দ সাধারণত হয় না। যেমন ধরুন, কেউ শীতল পাটি বানাচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এখন অনেকে এটা বিক্রি করতে পারছে না। আমরা বলতে পারি না শীতল পাটি এই শ্রমিক গোষ্ঠীকে রক্ষার জন্য বাজেটে কোনো বরাদ্দ আছে কিনা। ওইভাবে আসলে তো বরাদ্দ হয় না। বরাদ্দ হবে 14টি খাত আছে বাজেটে, অর্থ মন্ত্রণালয়ের সংজ্ঞায় 14টি খাতের মধ্যে আবার প্রত্যেকটি মন্ত্রণালয় আছে ভাগ করা। মন্ত্রণালয় ভিত্তিক দেওয়া হয়। মন্ত্রণালয়গুলো বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে তারা বরাদ্দ চেয়ে থাকে এবং পেয়ে থাকে। কাজী গৃহস্থালী কর্মের জন্য যারা জড়িত, হ্যাঁ, তারা হয়তো সামাজিক সুরক্ষা কৌশলে যদি অংশ নিয়ে থাকে বা সুযোগ পেয়ে থাকে বা পাওয়ার কথা, তো তাহলে সেখানে তাদের জন্য বরাদ্দ আছে। সামাজিক সুরক্ষা কৌশলে প্রায় 95,000 কোটি বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দ কার্যক্রম ভিত্তিক হয় না, হয় মন্ত্রণালয় ভিত্তিক এবং খাত ভিত্তিক। সেই মন্ত্রণালয়ের কাজকর্মগুলো সাজিয়ে থাকে, প্রকল্প নিয়ে থাকে সেখানে। আচ্ছা, আমি ফারা কবির আপনার কাছে একটু জানতে চাই যে পরিবার, সমাজ, রাষ্ট্রের নানা রকম বৈষম্যের, নির্যাতনের শিকার হয়েও কিন্তু নারীরা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু এই পুরুষতান্ত্রিকতার বেড়াজাল থেকে কিন্তু নারীরা এখনো মুক্ত হতে পারেনি। তো আপনি দীর্ঘদিন ধরে নারীর উন্নয়নে কাজ করে আসছেন, আপনার অভিজ্ঞতা কি বলে এবং পুরুষতান্ত্রিকতা চিত্রটা আসলে কেমন? আসলে আপনার আমার বাড়িতে বা আমাদের আশেপাশের দৃষ্টি বা চিত্রটা দেখলেই বোঝা যায় অনেক উন্নতি হয়েছে, হয়তো অনেক পরিবর্তন এসছে, সেটা যেমন সত্যি, আবার পাশাপাশি এটাও সত্যি যে এখনো পিতৃতান্ত্রিক মানসিকতার আমাদের সমাজে আছে, আমাদের পরিবারে আছে, আমাদের যেই সব প্রতিষ্ঠান সেখানেও আছে, এবং এটা একটা চলমান যুদ্ধই বলতে হবে। কেন দুঃখের বিষয় যে এরকম সময় যখন কোভিড-19 এ মানুষ নিজের স্বাস্থ্য বা সুরক্ষার কথা চিন্তা করছে, এর মধ্যেও আমরা দেখেছি নারী নির্যাতন, ধর্ষণ, নানা ধরনের একটা নেগেটিভ চিত্র আমরা পাচ্ছি। সো সেই জায়গা থেকে নারীর নিরাপত্তার বিষয়টা বা সমাজে বা তার পরিবারে তার মর্যাদার জায়গাটা তো এখনো অনেক কাজ করার সুযোগ আছে। এবং আমি যদি আপনার এই প্রশ্নটার সঙ্গে একটু যুক্ত করে দিই, আমি শুনছিলাম প্রফেসর আলমের কথা যে কিভাবে বরাদ্দ হয় আমাদের বাজেটে। তো ধরেন আজকে যেমন 11 জুলাই কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস, এবং এই বছরের দিবসটিতে বলা হয়েছে যে প্রতিপাদ্য হলো যে মহামারী কোভিড-19 কে প্রতিরোধ করি, নারী ও কিশোরী সুস্বাস্থ্য অধিকার নিশ্চিত করি। তো একটি নারী এবং কন্যা শিশুর জীবনটাকে তো বুঝতে হবে যে তার সারা জীবন, তার সারা দিনের কি অবস্থা, সে কি কাজ করে, কেমন থাকে, কোথায় থাকে, তার সঙ্গে কি ধরনের আচার ব্যবহার হচ্ছে, পরিবারের সুযোগ সুবিধা কি, তখনই তো সরকার একটা নীতি বা বরাদ্দ করতে পারবেন। আমি জানি যে হয়তো মন্ত্রণালয়কে মাথায় রেখে, নারী শিশু মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয়কে মাথায় রেখে ওনারা কাজ করছেন, কিন্তু
এটাও তো ঠিক যে যে কোনো পরিকল্পনা করতে হলে যাদের জন্য পরিকল্পনা তাদের বিষয়টা বুঝতে হবে। এবং এই যে আমরা আমাদের টাইম ডায়েরি এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারাও টাইম ডায়েরি করেছিল। 2012-13 তে আমরা দেখেছি যে একটি নারী সারাদিনে একটি পুরুষের তুলনায় প্রায় 7 ঘন্টা বেশি কাজ করতে হয়। তার তো নানা ধরনের কাজ পুরুষরাও করছেন, কিন্তু তার সঙ্গে যখন আমরা ব্যবধানটা পুরুষরা দেখি করছে কিন্তু সেটা একেবারে পরিমাণটা কম, 1 থেকে 1.5 ঘন্টার মতো, কিন্তু মেয়েরা 6 থেকে 7 ঘন্টা করছে। ফারাহ আপা, আপনার কাছে আবারও আসবো। আমরা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখব। হোক বিজ্ঞান বিত্তবান কিংবা নিম্নবিত্ত, পরিস্থিতি এবং পরিবেশ ভেদে নারীর বৈষম্যের মাত্রা থাকে একই রকম। নারীরা নিজ গৃহেই প্রতিনিয়ত শুনছেন গৃহস্থালির কাজকর্ম তেমন কোনো কাজের মধ্যেই পড়ে না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারীর এই কর্মযজ্ঞ যদি কেউ নিজে চোখে দেখেন, উপলব্ধি করেন, তবে স্বীকার করতেই হবে যে চুল বাঁধে সে রাধেও। এই প্রেক্ষাপটে শাহ ওয়ালিদ আকরাম নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নতুন দিনের আলো। চলুন দেখে আসি চলচ্চিত্রটি। এ হলো আমাদের রাশেদা, এই চেনা শহরের খুব সাধারণ একজন নারী, আর এই গল্প তার জীবনেরই। আমি যাই, মাসের বেতনটা নিয়ে যাও। রাশেদা ভাত রাঁধছে কিনা কে জানে, প্রায়ই খালি দেরি করে। কি কাম যে করে সারাদিন বুঝি না। সারাদিন করস কি? একটা তরকারির মধ্যে লবণ দেশ নাই। এই ভাত হয়ে রয়েছে শক্ত, একটা বেলাও শান্তিতে খাইতে পারি না। মেজাজটাই খারাপ হয়ে যায়। ভাই, তোর যে কইছিলাম মায়ের ওষুধ কিনে আনতে আনছস না বইলা গেছস? তুই তো আবার মন্ত্রী মিনিস্টারের মতো ব্যস্ত হতো। মা, আমার খাওয়াটা কিনছো? ওই আমি রিক্সা নিয়ে বাইরে এলাম, ঘরের খেয়াল রাখিস। এভাবে কাদের প্রতিদিনই রিক্সা নিয়ে বের হয়, কিন্তু এক রাতে তার নিয়তি ঠেলে দেয় এক বিভীষিকায়। অসুস্থ কাদের উপলব্ধি করে রাশেদা কি নিপুণভাবে পরিশ্রম করে তাদের এই সংসারকে সামলায়। আম্মা জান, দেখছো তোমার মায় কত কষ্ট করে, সারাদিন ঘরের কাজ করে, ঠিক না? হ্যাঁ। তোমার আমার তোমার দাদির যত্ন নেয়। আমরা কিন্তু তোমার মায়ের কিচ্ছু করি না। চলো আজ থেকে আমরা সবাই মিলে ঘরের কাজ করবো। হ্যাঁ বাবা। ঠিক আছে না? লক্ষ্মী মাটা। রাশেদা, বাজারে ব্যাগটা দে আর পানির বোতলটাও আনিস। ও রাশেদা, কি শুরু করলা সকাল সকাল? বাজার আমি করবো না, পানিও আমি আনবো না। তুই আর কত কষ্ট করবি? এখন থেকে আমরা সবাই মিলে ঘরের কাজ করবো, ঠিক আছে?
নারীর প্রতি পুরুষের সরল এই উপলব্ধি বদলে দেয় একটা সমাজ। শুধু রাশেদা কাদের দম্পতি নয়, এমন হাজারো দম্পতির পারস্পরিক সমঝোতায় বদলে যাবে গোটা দেশ। আর আমরা দেখব নতুন দিনের আলো। তাই বলতেই হয়, একটুখানি একসাথে চলা অনেকখানি জীবনটাকে পাওয়া। চেনা মানুষ কত অজানা তার গল্প, চেনা মানুষ কেমন তার গল্প, ভুলে ভুলে যাই শুধু 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 ভুলে যাই চেনা মানুষ। গৃহস্থালী কাজের ধরন, এর পরিমাণ, এর মূল্যায়ন, এর গুরুত্ব, এর অবদান এবং এর ক্ষতিপূরণ সম্ভাব্য সম্বন্ধে এখন ইদানিং বেশ আলোচনা হচ্ছে। আমাদের দেশে হচ্ছে, অন্যত্র হচ্ছে। আমার জানা মতে গৃহস্থলী কাজের গুরুত্ব সম্বন্ধে তো কোনো দ্বিমতের অবকাশ নেই। এখানে উন্নত দেশ আর অনুন্নত দেশ সম্বন্ধে কোনো বিভাজন করা যাবে না। গৃহস্থলী কাজ আমাদের এখানে যেমন আছে, তথাকথিত অনুন্নত দেশ যেগুলোকে বলা হয়, আর তথাকথিত উন্নত দেশ যেগুলোকে বলা হয় তাদের ওখানেও আছে। মায়ের কাজ, স্ত্রীর কাজ, ঘরে বোনের কাজ, তাদের কাজে মাপযোগ করা খুব কঠিন ব্যাপার। এটা একটা আবেগ এবং স্নেহ ভালোবাসা মেশানো আছে। তবুও এটা নিরেট অর্থনীতি হিসেবে বিচার করা সম্ভব এবং কোনো কোনো ক্ষেত্রে কেউ সমাজ বিজ্ঞানের চেষ্টা করছে। এটা দরকার, খুবই প্রয়োজন। কারণ একটা হলো একটি স্বীকৃতি যেটা আছে, অনেকে আমরা আগে এই সম্বন্ধে সচেতন ছিলাম না। এর গুরুত্বের পরিমাপ করলে আমরা আমাদের জিডিপি, যে বার্ষিক যে আমাদের জাতীয় উৎপাদ, জাতীয় উৎপাদের পরিমাণের মধ্যে ঠিক কতটুকু যে গৃহস্থলী কাজের অবদান, এটা আমি বুঝতে পারবো। এটা বুঝতে পারলে আমি একে যথাযথ সম্মান দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া, সেটাও আমরা ব্যবস্থা করতে পারবো। তো প্রাথমিকভাবে যেটা খুবই জরুরি সেটা মাপযোগ করা, কত পরিমাণে তাদের অবদান আমাদের জাতীয় উৎপাদে আছে, এটা ঠিক করতে পারলে এর সম্বন্ধে আমার ধারণা পরিষ্কার হবে এবং তাদের যে বিশাল অবদান রয়েছে এটা আমরা বুঝতে পারবো। জাতিসংঘ বিশ্বব্যাপী যে আমাদের মানব জাতির সাধারণ যে সংগঠন আছে, ওখান থেকে যদি কোনো রেজলিউশন আসে, আমি জানি না ইতিমধ্যে আছে কিনা, সেখানে সহায়ক ভূমিকা রাখবে। এবং এটা আমরা বাংলাদেশে আমাদের সরকারের, আমরা বলতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই সম্বন্ধে খুবই আগ্রহী এবং আমরা এটা করতে চাই। এবং আমরা এটা যথাযথ সহায়তা, আর্থিক সহায়তা এর মধ্যে চাচ্ছি না, টেকনিক্যাল সহায়তা, কিভাবে আমরা এটা মাপ করতে পারি, যদি কোনো মহল থেকে আসে সেটাকে আমরা বিবেচনা করব। দর্শক, চলচ্চিত্রটি দেখলেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে একটি নারী দিনরাত সংসারে কি পরিমাণ পরিশ্রম করে এবং পুরুষরা কি পরিমাণ করে। তবে এই পুরুষদের বোধটা জাগ্রত হবে এবং নতুন দিনের আলো আসবে, তেমনটাই প্রত্যাশা থাকবে। জনাব শামসুল আলম এবং ফারাহ আপা, আপনারা দুজনই আমাদের সাথেই থাকুন। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, চেনা মানুষের অজানা গল্পে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, চেনা মানুষের অজানা গল্পে আমন্ত্রণ জানাচ্ছি আবারও। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শামসুল আলম, সদস্য সিনিয়র সচিব, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন, এবং ফারাহ কবির, কান্ট্রি ডিরেক্টর, অ্যাকশনএইড। আমরা এবার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখতে চাই। কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে ঘরে রেখে জরুরি কাজে মা বাবা গেছেন বিদেশে। স্বভাবতই ছেলের প্রাত্যহিক কাজকর্ম সহ সংসারের সকল কাজই করতেন মা। মার অনুপস্থিতিতে ছন্দপতন ঘটতে থাকে আদুরে ছেলের প্রতিদিনের যাপিত জীবনে। নিজের প্রয়োজনে সে যখন নিজের কাজ নিজেই করার চেষ্টা করে, তখন ক্রমেই তার চোখ খুলে যায়, আত্ম উপলব্ধিতে আসে সংসারে নারীর অবদানের কথা। ঠিক এমনি একটি গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঠাহর নির্মাণ করেছেন মাসুদুল হক। চলুন দেখে আসি চলচ্চিত্রটি।
ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। আন্টি বাসায় নাই? আমরা তো দেশের বাইরে গেছে। গত মাসে ডিশের বিলটা যদি দিতেন। দেখি 500 টাকা। জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে। হ্যালো মা, কেমন আছো তোমরা? আমরা আছি ভালোই। আজও তুই ক্লাস মিস করেছিস তাই না? তুমি না থাকায় ঘুম থেকে আমি উঠতেই পারছি না। ঘুমের ঘরে অ্যালার্ম বন্ধ করে দেই, মোবাইল এয়ারপ্লেন মোডে দিয়ে রাখি। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। এখানে এসেও তোর বাবার খেয়াল রাখতে আমার সারাদিন চলে যায়। এত সুন্দর জায়গা একটু যে ঘুরে দেখবো সেটাও পারি না। তোমরা তাড়াতাড়ি চলে আসো মা, এখানে আমার অনেক অসুবিধা হচ্ছে। বুয়াও আসে না ডেইলি, তারপর প্রতিদিন বাইরের খাবার খেতে আমার ভালো লাগে না। চলে আসবো বাবা, তোর বাবার বইটা লেখা শেষ হলেই চলে আসবো। সবে মাত্র অর্ধেক লিখেছি। তুই নিজের দিকে খেয়াল রাখিস আর নিজেই একটু রান্নাটা করার চেষ্টা কর না। রান্না শিখে রাখলে অনেক উপকার হয় পরে। আচ্ছা ঠিক আছে, রাখবো। এখন রাখি, পরে কথা হবে। ভালো থেকো। তুমি আজকেও ক্লাস মিস দিছো তাই না? আম্মু না জাগালে আমি জাগতে পারি না। প্রতিদিন আম্মুই তো আমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়, এটা তো তুমি জানোই। হাই খোদা, আমার যে কি হবে। কি আর হবে, আমার সাথে বিয়ে হবে। ফাইজলামি বাদ দাও। আচ্ছা বাদ দিলাম। শোনো, আজকে তো আমাদের দুপুরে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আমার না বাসায় মেহমান আসছে। মাকে রান্নাঘরে হেল্প করতে হবে, আমি বের হতে পারবো না আজকে। হে, এইটা কি বলো? তাহলে তো আমাকে আজ বাসায় রান্না করে খেতে হবে। খাও না একদিন নিজে রান্না করে, সমস্যা কি? তোমার কি মনে হয় আমি রান্না পারি? না পারলে ক্ষতি কি, শিখে নাও। তোমাদের ছেলেদের এই একটাই সমস্যা, সব সময় ভাবো রান্না শুধু মেয়েদের কাজ। বিয়ের পর আমার পাশাপাশি তোমাকেও রান্না করতে হবে কিন্তু, এই বলে দিলাম। আমিও মায়ের সাথে কথা বলার সময় তাই ভাবছিলাম আজকে রান্নাটা আমি নিজেই করব। বাহ, দারুণ। খেতে কেমন হয়েছে জানিও আমাকে। সানি বল। কি রে মামা, তুই আজকেও ক্লাসে আসলি না কেন? জানোস আজকে কত ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছে হাফসা ম্যাম। দোস্ত সকালবেলা ঘুম থেকে উঠতে হয় না। তো একটা বিয়ে করে ল, বউরে বলবি ঘুম থেকে জাগাই দিতে। আরে কি আজব, বউকে অ্যালার্ম করি নাকি যে ঘুম থেকে উঠাই দিব? আরে দিবে না মানে? আরে মাম্মা, বাঙালি ললনাদের কাজই তো এইসব, ঘুম থেকে জাগায় দেওয়া, রান্না বান্না করা। আমাদের মায়েদের দেখোস না, সোজা বাংলায় গৃহিণী। দোস্ত এভাবে বলে না কাজগুলো ছোট করে দেখিস না। আমি ঘরে একা আছি তো, আমি দেখতেছি ঘরের কাজ কি পরিমাণ কঠিন, ঠিক আছে? মামা দেখা দেখি বাদ দে, কালকে হাফসা ম্যামের প্রেজেন্টেশন আছে, তোর বাসায় আমরা এসে গ্রুপ স্টাডি করতে চাই রাতের বেলায়। এইসব গ্রুপ স্টাডি আর না, গত পরশুদিন এসে আমার বাসারে যা বানাই গেছস, এই গ্রুপ স্টাডি আমি আর করতেছি না। আমার এই বাসা গুছাইতে, আব্বা আম্মার আসার আগে বাসা গুছাইতে আমার খবর হয়ে যাবে। আরে বন্ধু কসম, আজকে লেখাপড়াই হবে, অন্য কিচ্ছু না। অন্য কিছু দরকার? দাঁড়া দাঁড়া, আমার ভাত পুড়ে যেতেছে, দাঁড়া।
হ্যালো মা। কি রে বাবা, কি অবস্থা? দুপুরে খেয়েছিস? না মা, ঠিক মতো খেতে পারলাম না। নিজে রান্না করেছি, তরকারিতে অনেক ঝাল হয়েছিল। আরে বাবাটা আমার। আচ্ছা মা, আরেকটা ঝামেলা হয়ে গেছে। কালকে আমার একটা প্রেজেন্টেশন আছে, তো আমি ওয়াশিং মেশিনে সাদা শার্টটা দিয়েছিলাম, এটা কেন জানা লাল হয়ে গেছে। বোকা ছেলে আমার, তুই নিশ্চয়ই সাদা জামাটার সাথে অন্য কালারের জামা দিয়েছিলি। সাদা রঙের জামার সাথে অন্য কোনো রঙের জামা দিতে হয়। মা, কোনটা যে করতে হয় আর কোনটা যে করতে হয় না, এই কয়েকদিন একা না থাকলে মনে হয় বুঝতামই না। তুমি যে সংসারের কত কিছু করো। বাবারে, একটু সাবধানে থাকিস, চুলার গ্যাস মনে করে বন্ধ রাখিস, রাতে সব দরজা জানালা বন্ধ। আচ্ছা মা, থাকবো। আচ্ছা মা, আমার আরেকটা সাদা শার্ট আছে না, ওটা কই? ওইটা ওয়ার্ডরোবের ড্রয়ারে আছে, কিন্তু ওটার উপরের দিকের একটা বোতাম খুলে গেছে। তুই শার্টের এক্সট্রা বাটন থেকে একটা খুলে লাগিয়ে নিতে পারবি না? হ্যাঁ, পারবো না কেন, না পারার কি আছে। আচ্ছা ঠিক আছে মা, পরে কথা হবে তাহলে, রাখি এখন, বাই। ও মা, মা, হয়তো এই চিঠিটা তোমাকে কখনো পড়তে দিব না, তাও লিখছি। এই কয়েকদিন একা থেকে তোমার অনুপস্থিতি খুব বেশি করে টের পাচ্ছি। 24টা বছর এই বাসাতেই তো বড় হলাম, কখনো এই বাসাটা এত অপরিচিত মনে হয়নি। শুধু মনে হয় কি যেন নেই। আমি তোমাকে এত মিস করব, বা তুমি অনেক দিনের জন্য কোথাও চলে গেলে আমি কিভাবে চলবো, সেটা তুমি থাকতে আমি কখনোই ভেবে দেখিনি মা। যেমনটা ভাবিনি এই পরিবারের প্রতি তোমার কন্ট্রিবিউশনের কথা। জানো, সব সময় মনে হতো বাবাই তো সব করছে, সংসার চালানোর টাকাটাও তো বাবাই দিচ্ছে, কিন্তু তোমার কাজগুলোর মূল্য কখনোই ভেবে দেখিনি মা। তুমি আমাদের জন্য যত কিছু করো সেগুলো হয়তো টাকার মূল্যে বিচার করা যাবে না, কিন্তু এই আনপেড কেয়ার ওয়ার্কগুলো যে জিডিপিতে বেশ ভালো ভূমিকা রাখে তা আমি জানতাম না। সেই সকাল থেকে মাঝরাত পর্যন্ত তুমি এই সংসারের কাজই করে যাও, তোমার বিশ্রামের কথা কখনোই ভাবি না। শুধু তুমি না মা, আমাদের সমাজে কত নারীরাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে যায় শুধুমাত্র তাদের সংসারকে ভালোবেসে। জানি না তারা সেইটার মূল্যায়ন পায় কিনা, অথবা তাদের স্বামীরা, তাদের ছেলেরা তাদের কাজটা ভাগ করে নেয় কিনা, আমি জানি না মা। কিন্তু আমি আজ থেকে তোমার কাজে সাহায্য করব, আমার বন্ধুদেরও বলবো। আমি তোমাকে হয়তো এসব সামনাসামনি বলবো না, এই লেখাটাও দেখাবো না, শুধু একটু হালকা হওয়ার জন্য লিখলাম। তোমার মধ্য দিয়ে আমি দেশের সব নারীদের অবস্থা দেখতে পারছি মা, যারা আজীবন নিজের সংসারের জন্যে খেটে যাচ্ছেন দিনরাত। মা, তোমাকে সহ দেশের সব নারীকে জানাই স্যালুট। গৃহস্থালী কাজের তো গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক জীবন কাটানোর জন্য, অর্থনৈতিক জীবন পরিপালনের জন্য গৃহস্থালী যে সেবামূলক কাজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা কাজের জন্য শ্রম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আর্থিক মূল্যায়নটা গুরুত্বপূর্ণ। অনেকগুলো সেবা যত্নমূলক কাজের আর্থিক মূল্যায়ন কঠিন। এটা এসডিজিতে আছে। যে এসডিজি ইউএন করেছে জাতিসংঘ, সেই জাতিসংঘের যে প্রণীত সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস SNA, সেখানে কিন্তু এই জিনিসটা আবার তুলে ধরা হয়নি। কিন্তু সবাই এটা আমরা অনুভব করি যে কাজটি গুরুত্বপূর্ণ, এটি মূল্যায়িত হলে বিশেষ করে নারীর কাজের একটি মূল্যায়নের সুযোগ সৃষ্টি হতো। সমস্যা আমার দেশে হচ্ছে কারণ ব্যাপকভাবে নারীরা গৃহবন্দী। 100 জন সক্ষম নারীর মধ্যে মাত্র 36 জন কোনো না কোনো কাজ করে, আর্থিক লেনদেনের কাজ, যেখানে আমি বলছি আয় পাওয়া যায়। বিশাল একটা অংশ এই গৃহবন্দী বা ঘরে থাকতে হয়। তো সে কারণেই আমাদের দেশে প্রশ্ন অনেক প্রাসঙ্গিক এই মূল্যায়ন। মোট কথা হলো নারীদের মর্যাদা নিয়ে আসতে হলে এই শ্রমের যদি একটি মূল্যায়ন করা যেত বা আমাদের দেশজ আয় গণনায় আনা যেত, এটা আমি মনে করি ভালো হতো। দর্শক, আমাদের ছেলে সন্তানদেরকে এমনভাবে মানুষ করা উচিত যেন সে মানুষ হিসেবে গড়ে ওঠে, পুরুষ হিসেবে নয়, এবং বুঝতে শেখে যে সব কাজই নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সব কাজই সবার। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর জনাব শামসুল আলম। এবার আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে বর্তমান বছরে পরিকল্পনা কমিশন 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ করছে।
তো এই পরিকল্পনায় গৃহস্থালির সেবামূলক কাজ নিয়ে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা একটু সংক্ষেপে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি আমার একটি রিপোর্টও দেখালেন, সেখানে ওই সময় বলেছি যে বিষয়টা যদি আমরা কোনো না কোনোভাবে মূল্যায়ন করতে পারতাম, বা যেটাকে স্যাটেলাইট অ্যাকাউন্ট বলে, যদিও জিডিপি এটাকে গণনা করতে যে সিস্টেম অফ ন্যাশনাল অ্যাকাউন্টস আছে জাতিসংঘের, সেখানে এটা নেই বিধায় আমরা যেহেতু জাতিসংঘকে অনুসরণ করি, আমরা ওটা ধরতে পারছি না। তো অর্থনীতিবিদরাও আসলে বাজারে ট্রানজাকশনে বা বিনিময়ে আসে না এমন বিষয়গুলোকে তারা জিডিপি কাউন্টে আনে না। তো সেই টেকনিক্যাল কারণেই আসলে আমরা এই বিষয়টাতে আমরা না অনেক দেশই পিছিয়ে আছে, কিন্তু তাহলেও তারা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন, শ্রম দিয়ে থাকেন, যেটা আমরা যারা পুরুষ যদি আমি বলি, আমাদের কাজের অত্যন্ত পরিপূরক। না হলে আমাদের অনেক কাজ কিন্তু আমরা সহজে করতে পারতাম না, বাধাগ্রস্ত হতো, এত সময় দিতে পারতাম না। তো এটি আমার মনে হয় কোনো না কোনো ভাবে আমরা একটি ভিন্ন অ্যাকাউন্ট করে তার যে সময়টুকু দিচ্ছে সে সময়ের একটি ছায়া মূল্যায়ন করে বা শ্যাডো প্রাইসিং বা আমরা বলি যেটাকে এর যে বাজার মূল্য বিপরীতে যা ধরা যায় সেটা নিম্নতম একটা ধরে, নিম্নতম এই অর্থে বলছি যে অন্তত এভারেজে খুব বেশি হলে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন, সে কারণে একটি মূল্য, মানসম্মত মূল্য ধরে যদি আমরা মূল্যায়ন করতে পারতাম, তারা যে কি অবদান রাখে অর্থনীতিতে সেটি পরিস্ফুট হতো। তো সেই কারণে এটি হওয়া উচিত বলে আমি মনে করি। আর অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা যেটা করেছি, এই জেন্ডার ইস্যুটি স্পেসিফিক ভাবে সুস্পষ্টভাবে একটি অধ্যায় লিখেছি এবং বিভিন্ন অধ্যায়ে যেখানে শ্রমের কথা এসছে সেখানে আমরা সেই জেন্ডার বিষয়টাকে এনেছি। আমি মনে করি যথেষ্টভাবে আমরা জেন্ডার ইস্যুটাকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তুলে ধরেছি। আশা করি এটা আমাদের যারা আছেন এখানে, আমাদের আপা রয়েছেন এবং অন্য যারা কাজ করছেন, তারা আমি নিশ্চিত যে তারা আমরা যেভাবে এটাকে দেখেছি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যথাযথ আঙ্গিকে এবং যথাযথ অনুপাতে তারা খুশি হবে। আমরা চেষ্টা করছি, আমরা আশাবাদী হতে পারি। অবশ্যই। জি, জনাব শামসুল আলম এবং ফারা আপা, আপনার কাছেও প্রশ্ন রাখবো। একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, চেনা মানুষের অজানা গল্পে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম চেনা মানুষের অজানা গল্পে। আমি এবার ফারা আপা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। নারীর ক্ষমতায়ন আসলে তখনই সম্ভব যখন কোনো বাধা বিপত্তি বা সীমাবদ্ধতা ছাড়াই নারীরা শিক্ষা, কর্মজীবন এবং নিজেদের জীবনধারায় পরিবর্তন আনতে পারে, অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নেয়ার সুযোগ পায়। সেই সুযোগটা আসলে সমাজ বা রাষ্ট্র তাকে কতটা দেয়? মূলত আমি যদি সংবিধানে দেখি তাহলে তো পুরোপুরি থাকার কথা ছিল, কেন একজন নারী এবং পুরুষের মধ্যে তো কোনো ব্যবধান থাকার কথা ছিল না। কিন্তু সামাজিক প্রথা বা আমাদের যে চর্চা, সেখানেই সমস্যা। আরেকটি হলো যে আমাদের এখনো অনেকগুলো আইন বা নীতি আছে যেগুলো নারী বান্ধব না। তো প্রথমত যেমন আমাদের অধিকারের জায়গাটা এবং আমি ইনহেরিটেন্স রাইট, উত্তরাধিকারের জায়গাটা, ওখানে কিছু সমস্যা আছে। আর প্র্যাকটিসের বিষয়, যেমন বাল্যবিবাহ হচ্ছে, এটা তো সরকার বারবার বন্ধ করার জন্য চেষ্টা করছে, কিন্তু আপনি দেখেন কোভিড-19 এর এই প্যান্ডামিকে বলা হচ্ছে যে আমি আমার মেয়ের নিরাপত্তা দিতে পারছি না, তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, তা কি করব? বাল্যবিবাহ দিয়ে দেব। এই জায়গাগুলোতে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আসলে পুরো পরিবারে একটি নারীর যে অবদান, একটা মেয়ে জন্ম হওয়ার পর থেকে তার কি কি কাজ, এটা যদি বোঝা যায়, এই স্বীকৃতিটা দিলেই কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আসবে। যেই জন্য আমরা সরকারের কাছে বা নীতি নির্ধারকের কাছে বারবার যাচ্ছি যে স্বীকৃতি হলো প্রথম। স্বীকৃতি যেটা আমরা শুনলাম প্রফেসর আলমের কাছে, যে ওনাদের অষ্টম পঞ্চবার্ষিকীর একটি অধ্যায় আছে যেখানে এটা বলা হচ্ছে জেন্ডার ইস্যু। তারপরে আসবে বন্টন, এই যে কাজের বন্টন, সুযোগ করে দিতে হবে। এবং এগুলো কিন্তু পলিসি কিছু কিছু আছে তাদের মধ্যে লিঙ্কেজ, যেমন আমরা জানি যে চাইল্ড কেয়ার,
চাইল্ড কেয়ারের জন্য স্থানীয় সরকারের জায়গায় যদি ক্র্যাশ করে দেয়, ডে কেয়ার সেন্টার করে দেয়, একটি নারী তার শিশুকে রেখে সে কিন্তু কৃষি কাজ করতে পারে, উৎপাদনের কাজ করতে পারে। স্বাস্থ্য সেবা যেটা সে এখন দিচ্ছে সেটা তার ধরে নেওয়া হচ্ছে যে সেটা দিতেই হবে, সেটাকে কিন্তু ফর্মালাইজ করে সে নার্সিং এ যেতে পারে, প্যারামেডিক হতে পারে, এই ধরনের। তারপরে টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে বা শিক্ষক হিসাবে কাজ করতে পারে। নানা ধরনের উৎপাদনমূলক এবং অর্থের বিনিয়োগে যে কাজগুলো সেগুলোকে সে করতে পারবে যদি সে 7 ঘন্টা তার বাড়ির কাজের মধ্যে আটকিয়ে না যায়। আর এই পুনর্বন্টনের কারণে তার স্বাস্থ্য, তার সামাজিক অবস্থান, তার চিন্তার বিকাশ সবকিছু পাবে। এবং একটি মেয়ে এবং নারীর যদি এই পরিবর্তন হয় তাহলে পুরো পরিবারের পরিবর্তন হয়। আমরা কিন্তু অনেকগুলো বলি আওড়াই যে একটি ভালো মা দিলে একটি ভালো সংসার হবে, একটি নারী শিক্ষিত হলে, কিন্তু সেগুলোর জন্য ব্যবস্থাটা কি? যখন 14 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, 15 বছরে সে মা হয়ে যাচ্ছে, সে নিজেও তার পুরো কমপ্লিট একটা মানুষ হিসেবে গড়ে উঠতে পারলো না, তার উপরে সে আবার একটি প্রাণ, আরেকটি মানুষকে দেখতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো বন্ধ করতে হবে এবং সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে। আর গৃহস্থলী কাজকে স্বীকৃতি দিতে হবে। আমরা যে আমাদের কতগুলো শর্ট ফিল্ম দেখলাম, এটা থেকে শিখছে, কিন্তু আমরা মনে করি যে আসলে এটা যদি ধীরে ধীরে মর্যাদা দেওয়া হয়, যে কাজগুলো দরকার, এই কাজগুলো ছাড়া সংসার চলে না। আজকে দেখেন আপনি COVID-19 যে অবস্থায় আছে, যাদের বাড়িতে কাজের মানুষ ছিল এখন কেউ নেই, পুরো কাজটা নারীকে করতে হচ্ছে। কিন্তু আমরা যদি সবাই মিলে হাত বাটাই, অসুবিধাটা কি? এই কাজটা তবে ফারাহ আপা, এই লকডাউনে কিছুটা হলেও পুরুষরা একটু এগিয়ে এসেছে এবং কিছুটা বুঝতে পারছে যে নারী আসলে বাসায় কি কাজ করে। এটা কিন্তু পুরো চিত্র না, কেন আমরা যে গবেষণা সার্ভে করে দেখছি সেখানে দেখা যাচ্ছে নারী নির্যাতন বেড়ে গেছে, পুরুষের ধৈর্য কমে গেছে এবং নারী কিন্তু একটা বন্ধ অবাধ্য একটা ব্যবস্থা আছে। আগে তো সে আপনাদের হটলাইনে ফোন করতে পারতো, বাবার কাছে যেতে পারতো, ভাইয়ের বাড়ি যেতে পারতো। এখন এই যে সামাজিক দূরত্ব, তার কোনো ব্যবস্থাই নাই। এটি আরেকটি জায়গা যেটা আমরা অনুরোধ করব নীতি নির্ধারকদেরকে এবং আমরা প্রফেসর আলমের মাধ্যমে, যে শেল্টার এন্ড রেফিউজ এখানে আমাদের বরাদ্দ দিতে হবে। নারীকে যদি আমরা সুরক্ষা করতে চাই, ডোমেস্টিক ভায়োলেন্স তো আপনি রাতারাতি বন্ধ করতে পারবেন না, আইন আছে, ব্যবস্থা আছে, তারপরেও 17 কোটি মানুষ তো একটা বিশাল জনসংখ্যা, সব জায়গায় আমার আইন ব্যবস্থাকারী যে সংস্থা তারা পৌঁছাতেও পারছে না। তো এখানে ইনভেস্টমেন্ট দরকার। এই জায়গায় আসলে শুধুমাত্র কাগজে কলমে নীতিমালা থাকলে হবে না, সেটির পরিপূর্ণ বাস্তবায়ন দরকার। ফারাহ আপা, ধন্যবাদ। আপনার কাছে আরও আমার প্রশ্ন আছে, পরবর্তীতে হয়তো আপনার সাথে কথা হবে এবং জনাব শামসুল আলমের সাথেও কথা হবে। ঘরের প্রতিটি বস্তুর দাম আছে, আছে মূল্য। নারীর হাত থেকে পড়ে কাঁচের প্লেট ভাঙা থেকে শুরু করে সংসারে পান থেকে চুন খসার প্রত্যেকটি খুঁটিনাটি ভুল আমরা হিসাব করি কড়াই ঘন্টায়, অথচ হিসাব করি না সংসারে নারীর ত্যাগ, মমতা, ভালোবাসা আর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমে। নারীর প্রতি সুস্পষ্ট এমন বৈষম্য নিয়ে নির্মাতা নাজিয়া পারভিন নিমরা নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিরুপমা। চলুন দেখে আসি। আজ তার হাতটা খুব গরম ছিল, মনে হয় জ্বর এসেছে। খাবার বাড়তে গিয়ে হাত ফসকে আমি পড়ে যেতে হুঙ্কার আসলো। এই প্লেটটার দাম কত কোনো ধারণা আছে তোমার? আমি কষ্ট করে নিজে টাকা দিয়ে এগুলো কিনবো, তুমি ঘরে বসে সেগুলো নষ্ট করবে? আচ্ছা, তার মানে আমার মূল্য এই মানুষটার থেকেও বেশি? নয়তো আমি যে মেয়েটার পকেটে ফেললাম সেজন্য লোকটা আমাকে কিছু বললো না কেন? আমি তো সামান্য একটু গ্যাস, আমার জন্য প্রতি মাসে 975 টাকা করে দিতে হয়। কিন্তু যে আমাকে ব্যবহার করে পুরো রান্না করে, আমার চেয়ে বেশি কাজ করে, সে এর জন্য 1 টাকাও পায় না। উল্টো রান্না করতে গিয়ে ভুল না করলেও তাকে শুনতে হয়। 1 টাকা যদি ঠিক মতো করতে পারো না। আমাকে ব্যবহার করে হাসপাতালের নার্স, ডাক্তাররা কত কত টাকা পায়। এমনকি দোকানের প্রেশার মাপতে হলেও কিছু টাকা দিতে হয়।
অথচ এই মেয়েটা কোনো টাকা ছাড়াই এই কাজ করে যাচ্ছে নিয়মিত। আমার মধ্যে খার আছে দেখে মেয়েটার হাতে অ্যালার্জি হয়ে যাচ্ছে। সেদিন মেয়েটার স্বামী বলে উঠল, এইসব কাপড় ধোবার মেশিন, ধোপার কাছে কাপড় দেয়া মানে অনেক টাকার ব্যাপার। নিচে ধুতে কী সমস্যা শুনি? সারাদিন তো বাসায় বসে থাকো। আচ্ছা, একটা মেশিনের মূল্য আছে, ধোপার মূল্য আছে, আমি যে সামান্য একটা সাবান, আমারও একটা মূল্য আছে। কিন্তু এই মেয়েটা যে ধুয়ে দিচ্ছে তার কোনো মূল্য নেই। পাশের পাশের বাগানটা অবহেলা করে রাখার পরও তাদের মালিকে কেউ কিছু বলে না, বরং মাস শেষে কয়েক হাজার টাকা দেওয়া হয়। আর এই মেয়েটা প্রতিদিন শোনে, গাছে পানি দিতে এতক্ষণ লাগে নাকি? সব কাজ ফাঁকি দেবার ধান্দা। এসব প্রতিদিনের কাজগুলোর জন্য আমি আমার শখকে ফাঁকি দিলাম, আমার ক্যারিয়ারকে ফাঁকি দিলাম, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? জিডিপির সংজ্ঞা অনুযায়ী অর্থ দিয়ে যে সেবা লেনদেন না হয় সেটাকে জিডিপির অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। কাজেই গৃহস্থালির যে আনপেইড ওয়ার্ক সেটাকে মূল্যায়ন করতে হলে এটাকে বলে একটা স্যাটেলাইট অ্যাকাউন্ট করা যেতে পারে, অথবা অপরচুনিটি কস্ট বা বিকল্প যে আয় হতে পারত সেই হিসাবটা করে এর একটা পরিমাপ করা যায়। গৃহস্থালি কাজের মধ্যে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় ব্যয় করেন একজন নারী, অন্যদিকে গৃহস্থালি কাজে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা ব্যয় করেন একজন পুরুষ। এই বৈষম্যটা খুব বড়, এবং এই যদি আমরা রেগুলার এই ইনফরমেশন কালেক্ট করতে থাকি তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে এই বৈষম্যটা আসলে কমে আসছে কিনা। এর পাশাপাশি যদি প্রচারণা চালানো হয়, এবং এই স্বীকৃতি দিয়ে আমরা হয়তো পয়সা দিতে পারবো না, কিন্তু যেটা হবে সমাজে এই কাজটা যে কাজ এবং এই কাজটার জন্য যে আসলে সময় ব্যয় করতে হয় সেটা স্বীকৃতি পাবে, এবং তখন এই কাজটা নারী পুরুষ উভয়ে করার ক্ষেত্রে উৎসাহিত করা যাবে। এসডিজি 5.4-এর যে লক্ষ্যমাত্রা, যেখানে আসলে এই গৃহস্থালির যে আনপেইড ওয়ার্ক সেইটাকে শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে, সেইখানে আসলে এই সরকারকে এটা টাইম ইউজ যেভাবে হয় এবং যারা এটা করছেন এটার অপরচুনিটি কস্ট হিসাব করা, এটার জন্য একটা আলাদা করে হিসাব অ্যাকাউন্ট তৈরি করা, এই উদ্যোগগুলো সরকারের নিতে হবে। ডক্টর জনাব শামসুল আলম, আপনার কাছে এবার প্রশ্ন রাখতে চাই, গৃহস্থালির সেবামূলক কাজের উপর বিবিএস এর মাধ্যমে এবছর টাইম ইউজ সার্ভে করার কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের আছে কিনা? না, এই মুহূর্তে এভাবে কোনো পরিকল্পনা নেওয়া আছে বলে আমার জানা নেই। যেটি করা হচ্ছে এটার সঙ্গে কতটা প্রাসঙ্গিক হবে আমি জানি না। সেটা হলো একটা হাউস হোল্ড ডাটা বেস হচ্ছে সারা বাংলাদেশে, সেখানে প্রত্যেকের তথ্য থাকবে,
পরিবার ভিত্তিক। তো পরিবার ভিত্তিক এবং প্রত্যেক যারা ন্যাশনাল আইডি আছে এবং যাদের নাই তারাও এর মধ্যে সংযুক্ত হবে। তাতে যে বিষয়টা হবে, প্রত্যেকেই একটা জাতীয় গণনায় বা একটা জাতীয় পরিস্থিতিতে তো আসবেন, সেই সঙ্গে তার আর্থিক অবস্থাটা কি সেটা জানা যাবে যখন তাকে আমরা সেটা জানতে চাইব। তো সেটা হয়ে গেলে পরে একটা বড় রকমের সুযোগ সৃষ্টি হলো যে প্রত্যেকে একটা গণনার মধ্যে আসলো। এখন তো অনেকেই যারা এই গৃহকর্মে সহায়তা করে, হয়তো অনেকের এনআইডিও নেই এবং অনেকে হয়তো জাতীয়ভাবে কোথাও লিস্টেডও নেই, তালিকাভুক্তও নেই। তো সেটি হলে পরে যেটা একটা আপনার দেখালেন, যেটা রিপোর্টে ডক্টর নাজদিন বলেছেন, যে একটা স্যাটেলাইট অ্যাকাউন্টের মাধ্যমে একটা বিকল্প ব্যয় ধরে তার কাজের একটা মূল্যায়ন হতেই পারে। এ ধরনের একটি প্রকল্প হিসাবে এটি আসতে পারে। বিবিএস এটি দেখতেই পারে, অন্তত নমুনার ভিত্তিতে, স্যাম্পল ভিত্তি বিভিন্ন ডিস্ট্রিক্টে বা শহরগুলোতে, যে কি পরিমাণ সময় নারীরা ব্যয় করে এই গৃহকর্মে, এবং সেটাকে যদি আমরা মূল্যায়ন করি একটি অপরচুনিটি কস্ট ধরে, যার যার যোগ্যতা সে অনুসারে বাইরে কাজ করলে যা পেতেন তার একটা গড় মূল্য যদি এর মধ্যে ধরা যায়, তাহলে পরিষ্কার একটা চিত্র বেরিয়ে আসবে যে নারীরা অর্থনীতিতে কতটা অবদান রাখেন। জিডিপিতে এই মুহূর্তে এটা গণনা হচ্ছে না ঠিকই, কিন্তু তাতেও সকলের ধারণা হতো যে তারা কতটা ভূমিকা রাখতে পারছেন, তার সম্মানটুকু বাড়তো। আমি এবার ফারাহ আপা আপনার কাছে খুব সংক্ষেপে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা কি বলে যে আগের থেকে চিত্র কিছুটা পাল্টেছে কিনা, খুব সংক্ষেপে বলবেন। অবশ্যই অবশ্যই। এই যে আজকে আমরা প্রফেসর আলমকে পাচ্ছি, ওনারা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে নিয়ে এসছে বা সরকারের পলিসিতে এবং এসডিজি এইগুলো, আর একেবারে পারিবারিক এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি দেখি, যেমন লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর এইসব আমাদের এলাকা ছিল যেখানে কাজ করতাম। সেখানে কিন্তু এখন যখন আমরা ফিরে যাচ্ছি 5 বছর পরে, দেখছি যে পরিবারে পরিবর্তন আসছে। হয়তো সবার মধ্যে ছেলেমেয়েরা যারা এই শর্ট ফিল্ম গুলো করলো তাদের মধ্যে কিছু সচেতনতা হচ্ছে, আপনাদের মাধ্যমে যে আমরা প্রচার করতে পারছি সেখানে যাচ্ছে, এবং আমরা বেশ কিছু জায়গায় ফিরে গিয়ে দেখেছি যে পরিবর্তন এসেছে, এবং ধীরে ধীরে পুরুষরাও মনে করছেন যে হ্যাঁ এই কাজটা আসলে ফারাহ আপা আমরা আসলে প্রত্যাশা করতে পারি ধীরে ধীরে পরিবর্তনটা আরো অনেক বেশি হবে। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, নারীর অধিকার প্রতিষ্ঠা মানে কিন্তু পুরুষের অধিকার হরণ নয়, উভয়ের মধ্যে সমতা প্রতিষ্ঠা। তাছাড়া দেশের অর্ধেক অংশ নারীকে পেছনে ফেলে দেশের সামগ্রিক উন্নয়ন কিন্তু সম্ভব নয়। তাই প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক হিসেবে, সহযাত্রী হিসেবে পথ পাড়ি দিতে হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।